শক্তি বেশি দিন থাকে না। আমরা যা চাই সেটা যদি না পাই তাহলে বুঝে নিতে হবে ওই জিনিসটা আমাদের জন্য অমঙ্গল। আল্লাহ তাআলা নিজেই ঠিক ঠিক করে রেখেছে কি কি আমাদের জন্য মঙ্গল। এই যে তুই সিরাতকে পেলি না, ওর পেছনেও কোনো না কোনো কারণ আছে। হয়তো আল্লাহ তার থেকেও অনেক ভালো কিছু রেখেছে তোর জন্য। একটু নরম হ, মায়ের কথা শোন। প্রমুখের মতো অসহায় এতিম এই দুনিয়ায় আর কয়টা আছে? কিন্তু দেখ, তোর সব আছে অথচ ওই ছেলেটার কেউ নেই। একটু মা বাবার ভালোবাসার কাঙ্গাল সে। মায়ের মুখে নিজের প্রতিদ্বন্দ্বীর নামে এত সুন্দর সুন্দর কথা সহ্য হলো না সাফওয়ানের। কপালে ভাঁজ ফেলে চট করেই সামনে থাকা ভাতের প্লেট জোরে ধাক্কা দিয়ে ফেলে দিল। গমগমে আওয়াজে বলল, আমার ভালো চাই না মা। অন্য ছেলের চাপে গেতে আসবে না আমার সামনে। আমি সিরাতকে চাই, ব্যাস। শুনেছো তুমি? আমার সিরাত কি লাগবে? প্রমুখ আর রাকিব চৌধুরী পাশাপাশি বসে কফি পান করছে। ঘড়ির কাঁটা এখন ৮টা ছুঁই ছুঁই। শহরে রাত ৮টা কিছুই না। প্রায় ঘন্টা খানেক আগেই প্রমুখ এসেছে সব কাজ কমপ্লিট করে। যদি সকল কিছু ঠিকঠাক থাকে তাহলে নতুন ফ্ল্যাটের কাজ কাল থেকেই শুরু করবে। সেটা থাকবে প্রমুখের মা প্রহেলি আক্তারের নামে। ফুটপাতের জায়গা নিয়ে আজ প্রচুর ঝামেলা গিয়েছে। সেখানে তারা নিজেদের জায়গা কোনো মতেই ছাড়তে যাচ্ছিল না। শেষে উপায় না পেয়ে গুলি চালায় প্রমুখের ছেলেপুলেরা। ৫-৬ জনের পায়ে গুলিও লেগে আহত হয়েছে তারা। জানা গেছে হাসপাতালে নেওয়া হয়েছে তাদের। এরই মধ্যে মিডিয়ার লোক নিজেদের মতো সাজিয়ে একটার পর একটা নিউজ বের করছে। এতে প্রমুখের কোনো হেলদোল নেই। ফুটপাতের লোকগুলো ভয়ে তখন থেকে আর কেউ প্রমুখের মুখের উপর কথা বলতে পারেনি। প্রমুখ সবাইকে টাকা দিয়ে মুখ বন্ধ করেছে। কয়েকদিন পর সেখানের কাজও শুরু হবে। সবকিছু ঠিকঠাক করে তার বাসায় আসতেই ৭টা বাজে। এসে যখন নিজের রুমে রাকিব চৌধুরীকে শোয়া অবস্থায় দেখল, তৎক্ষণাৎ ভূত দেখার মতো চমকে গিয়েছিল। খুশিতে শক্ত করে জড়িয়ে ধরল প্রমুখ। রাকিব চৌধুরী প্রথমে ভয় পেয়ে গেলেও একটু পর সামলে নেয়। উচ্চস্বরে হেসে প্রমুখের পিঠে চাপড় মারে। প্রমুখ কিছু সময় পর ছেড়ে দিয়ে বলল, মামা, কখন এসেছো তুমি? আমাকে জানাবে না? জানো কত খুশি হয়েছে আমি। আমার বিশ্বাসই হচ্ছে না তুমি এসেছো। দাও দেখি একটা চিমটি কাটো। রাকিব চৌধুরী মুচকি হেসে বলেন, আগে ফ্রেশ হয়ে ছাদে চল, তারপর তোর সব কথার উত্তর দিব। প্রমুখ আবারও জড়িয়ে ধরে ওয়াশরুমে চলে যায়। আর দরজার বাইরে থেকে এতক্ষণ ঘটে যাওয়া সকল ঘটনাই সিরাতের চোখে ধরা দেয়। কপাল কুঁচকে মাথায় ঘুরে একটাই কথা, অসভ্য লোকটি এমন বাচ্চামো করতে পারে? এত বড় ছেলে হয়ে মামাকে পেয়ে এমন খুশিও হলো? নির্দয় প্রমুখ আর আরেকটু আগের প্রমুখের আকাশ পাতাল তফাৎ। তাকে আজ বড্ড অন্যরকম অচেনা লাগছে। সিরাত এইসব ভেবে এই ড্রয়িং রুমে চলে যায়। প্রমুখ শাওয়ার নিয়ে এসে কোনো দিকে না তাকিয়ে কিচেনে গেল। গরম গরম ২ কাপ কফি বানিয়ে ডাকলো মামাকে। আজ তার মন মামাতেই সীমাবদ্ধ, আর কোনো দিকে খেয়াল নেই। নজরও নেই নতুন বিয়ে করা বউয়ের দিকে। সোফার কোণে বসে সিরাত না চাইতেও আজ সবটাই পর্যবেক্ষণ করলো প্রমুখের কাজকর্ম। প্রমুখ মামাকে ডেকে নিয়ে গেল ছাদে। আজ প্রায় ১.৫ বছর পর রাকিব চৌধুরী তার বাসায়। খুশিতে সবকিছু উল্টাপাল্টা লাগছে। কফি খেতে খেতে প্রমুখ নানান গল্প করছে তার মামার সাথে। মুখে থেকে হাসি সরছেই না। দেখে মনে হবে কতদিন মন ভরে কথা বলেনি, প্রাণ ভরে শ্বাস নেয়নি। এ যেন চঞ্চল প্রমুখ হয়ে উঠেছে নিমিষেই। রাকিব চৌধুরী মন দিয়ে তার প্রতিটি কথা শুনছে। এই ১.৫ বছরে যা যা ঘটেছে সব হরহর করে বলছে। প্রতিবার ঠিকই এমনই করে প্রমুখ। মামাকে পেয়ে মনের সকল কথাই উগরে দেয়। সেখানে মাসে কয়েকটা শার্ট কিনেছে, এটাও বাদ যায় না। এক পর্যায়ে রাকিব চৌধুরী প্রশ্ন করলো প্রমুখকে, এখন ফ্ল্যাটে মেয়ে আসে, আর কতদিন এভাবে চলবি? এভাবে অন্তত বিয়ে কর বাবা। তোমার এরকম জীবন আর দেখতে পারি না। আমার মারার আগে তোমার সংসার দেখার ভাগ্য হবে না? বন্ধুলাবাড়িতে তো হারিয়েছি, এবার চল তোমার ঘরে আলো করে পুনরায় তারা আসুক। বিয়ে কর বাবা। প্রমুখ ভারী মজা পেল। তার মানে সিরাতের সাথে দেখা হয়নি মামার। মুখটা হালকা লাজুক ভঙ্গি করে বলল, ওইসব মেয়েবাজি বাদ দিয়েছি মামা। তাছাড়া তুমি জানো না, কয়েকদিন আগেই না বিয়ে করলাম। একদম পরীর মতো ছকছকা বউ আমার। যদিও মায়ের চিন্তায় এখন রানু মণ্ডলের মতো হচ্ছে দিন দিন, তবে ব্যাপার না, ঠিক মতো খাওয়া দাওয়া করলেই আগের মতো হয়ে যাবে। কিন্তু তোমার সাথে দেখা হয়নি, সে তো বাসাতেই থাকে, আমার রুমে।
রাকিব চৌধুরী চোখ চিকচিক করলো তার কথা শুনে। প্রমুখ বিয়ে করেছে? তার চাঁদ এতদিনে কথা শুনেছে? এবার বইয়ের আঁচলের তলায় পড়ে সব বাজে স্বভাব ঠিক হয়ে যাবে। মানুষকে ভালোবাসতেও পারবে। মনে মনে খুশি হলো ভীষণ। কিন্তু সে হালকা চিন্তায় পড়লো, বিয়ে করলে বউ দেখলো না কেন? বাসায় তো শুধু একটি মেয়েকেই চোখে পড়েছে তার। তবে কি সেই মেয়েই? হতপর প্রমুখের বলা রানু মণ্ডল শুনে চট করে বুঝে গেল সেই মেয়েটিই প্রমুখের বউ। এর জন্যই বুঝি কাজের মেয়ে বলায় খেপে গিয়েছিল। মুহূর্তে হাহা করে হেসে উঠে। খুব দেখা ইচ্ছে, সে তো দরজা খুলে দিল, চা করে খাওয়ালো, এমনকি তার সাথে পুরোটা সময় আড্ডা দিলাম। তবে একটা কলঙ্ক ঘটে গেছে। কি ঘটেছে মামা? আজ বেটা তোমার কপালে দুঃখ আছে। বৌমাকে আমি ভুলে কাজের লোক বলে ফেলেছি। তখনই কি রাগ তেলে বেগুনে জ্বলে উঠেছে। ব্যাপার না, যাও সময় বৌমাকে আদর যত্ন করে যাবে। কথা শেষে রাকিব চৌধুরী দীর্ঘশ্বাস ফেলল। তার এসব কাণ্ডে প্রমুখ থতমত খেয়ে হালকা কেসে উঠে। মনে মনে সিরাতের জন্য তার বড্ড হাসি পেল। রাকিব চৌধুরী প্রমুখের বাহু ধরে উচ্চস্বরে হেসে উঠে। প্রমুখও কম না, সেও ফিক করে হাসলো। এরপর রাকিব চৌধুরী গলা খাকারি দিয়ে জরুরি কথা বলল। এখন আসার কারণ এতক্ষণে অবশ্যই বুঝতে পারছো প্রমুখ। প্রমুখ এবার সিরিয়াস হয়ে জবাব দেয়। হ্যাঁ, অল্প হলেও বুঝেছি মামা। আজ তোমায় সব কাহিনী এক এক করে বলবো মামা। সেদিন খুব রাত করে বাড়ি ফিরছিলাম ঢাকা থেকে। সাথে ছিল আমার স্নেহের ছোট ভাই শাহরিয়ার। ছেলেটিকে তুমি চিনো, প্রতিদিন বাসায় আসতো আমার। ওই দিন গাড়িতে থাকা অবস্থায় শাহরিয়ার হঠাৎ পানি কেনার কথা বলে রাস্তায় গাড়ি থামায়। প্রায় 20 মিনিট পর কোথা থেকে দৌড়ে এসেই গাড়িতে বসলো। অনবরত হাঁপাচ্ছিল। আমি কপালে ভাঁজ ফেলে তাকিয়ে রইলাম। তখন প্রশ্ন করার কোনো মুডও ছিল না আমার, তবুও জিজ্ঞেস করলাম, কি হয়েছে? ওর চোখে ছিল ভয়, গলা জড়িয়ে আসছিল, খুব কষ্টে বলল। এরপরই হাতের বোতল থেকে একদমে ঢকঢক করে সব পানি খেয়েই দ্রুত গাড়ি স্টার্ট দেয়। বাসায় এসে শাহরিয়ার আতঙ্কের সুরে বলল, মাওনা থানার ওসি হামিদুর রহমান একটু আগেই ভুট্টোর সাথে কথা বলছে। তাদের আলাপ থেকে বোঝা যায় আপনার মা বাবাকে প্ল্যান করে যারা খুন করেছে সেখানে তারাও ছিল। তার মানে আপনার মামা যা অনুমান করেছে সব সত্যি। তাদের দুজনের কথায় 10টার মধ্যে 8টাই ছিল। শাহ স্যার যদি জানতে পারে আমাদের আস্ত রাখবে না। প্রমুখ যদি ভুলেও বুঝে সম্পত্তির লোভে আর তার বাবা শাহ স্যারের বোনকে বিয়ে করেনি, এজন্য মেরে ফেলা হয়েছে, তবে আমাদেরও রেহাই নেই। এত বছরের ঘটনা সব সামনে চলে আসবে। এরকম কিছু কথা বুদ্ধি করে সব রেকর্ড করে নিয়ে আসে শাহরিয়ার। কিন্তু সমস্যা হয় ওই রাতে শাহরিয়ারকে কেউ একজন দেখে ফেলে। তখন আমার উচিত ছিল ওর সেফটি দেয়ার, আর এটাই বড় ভুল হয়ে দাঁড়ায়। আমি রেকর্ড শুনেই ভুট্টো আর ওসিকে খুঁজি। আমার ছেলেপুলেরা পেয়েও যায় ওসিকে। আর তখনই বড় অপরাধী খুব কৌশলে শাহরিয়ারকে খুন আর ওর বোনকে ধর্ষণ করে মেরে ফেলে। ওসিকে অনেক জিজ্ঞেস করেছি, মুখ খোলেনি। সে সেসব সত্যি না বললেও অল্প সত্যি বলেছে। ভুট্টো কোথায় থাকে, খুনি আমার আপনজন। একদমে কথাগুলো বলে শেষ করে বড় করে নিঃশ্বাস নিল প্রমুখ। এরপর পকেট থেকে ফোন বের করে সে রেকর্ড শোনালো রাকিব চৌধুরীকে। সব মন দিয়ে শুনলো রাকিব চৌধুরী। এরপর আবারও প্রমুখ বলল, ওসি ভেবেছিল ওর সব কথা আমি বিশ্বাস করব, কিন্তু রেকর্ড শুনেই বুঝেছি মারলেও খুনির নাম বলবে না। অথচ ওই খুনি আমাকে চিঠি পাঠিয়েছিল ওসিকে ছেড়ে দেওয়ার উদ্দেশ্যে। এখনও সেটা আছে আমার কাছে। তারপর কুমিল লাগিয়ে ভুট্টোকে তন্ন তন্ন করে খুঁজলাম। যখন 2 দিন পর পেয়েও গেলাম, তখন আমি হতাশ। দেখি সে ফাঁসির দড়িতে ঝুলছে। পুলিশকে তদন্ত করতে দিয়েও শূন্য ফলাফল পেলাম। এখন কি করব মামা? রাকিব চৌধুরী পুরো ঘটনা শুনে বলল। চিঠি এনেছো? প্রমুখ সেই কাগজটি তার দিকে বাড়িয়ে দেয়। রাকিব খুবই তীক্ষ্ণ চোখে চিঠিটি খুঁটিয়ে খুঁটিয়ে দেখল। এরপর ফোন বের করে একটি ছবি তুলে বলল, তুমি বলেছো খুনি আপনজন, তার বোনকে বিয়ে করেনি বলে আর দাম্পত্য লাভে এইসব করেছে। এখন কথা হচ্ছে, আমার জানা মতে তুলাবাই তো দীর্ঘ 4 বছর প্রেম করে আমার বোনকে বিয়ে করেছে। খুব ধুমধাম বিয়ে হয়েছে দুজনের। বোনের চোখে ছিল পূর্ণতার জল। তবে সে তৃতীয় ব্যক্তি কে? আচ্ছা মামা, একটু মনে করে দেখো, একপাক্ষিক কেউ কি ভালোবেসেছে আমার বাবাকে? অথবা বাবা না চাইলেও সেই মহিলা জোর করেই মায়ের জায়গা দখল করতে চেয়েছিল, তবুও পারেনি বিধায়
আমি হওয়ার পর রাগের বশে দুজনকে রাস্তা থেকে সরিয়ে দিয়েছে, এমন কি হতে পারে না? পরে রাকিব চৌধুরী দুহাত ভাঁজ করে থুতনিতে রাখলো। দীর্ঘ সময় চিন্তা করে বলল, এখন এসব বাদ দাও। বিয়ে করেছো, নিজের কাজ করছো, এগুলো নিয়ে রিল্যাক্স মুডে থাকো। মাটি যখন খুঁড়তে শুরু করছো, একদিন ঠিকই কিছু বের হবে। আমি চেষ্টা কম করিনি। ওই হামিদুর রহমান সবসময় ক্লোজ করে দিত। ওনার প্রমুখ সবসময় ওই হতভাগা মামা তোর পাশে আছে। প্রমুখ দীর্ঘশ্বাস ফেললো, মাথা নাড়িয়ে সায় জানিয়ে হঠাৎ জিজ্ঞেস করলো, আজ রাতটুকু থেকে যাও। না প্রমুখ, তোর মামি জানে না আমি এখানে এসেছি। তাছাড়া তোর বোন রাইমাও খুব রাগ করবে। রাকিব চৌধুরী কথা বলেই উঠে দাঁড়ায়। প্রমুখের চুলে হাত বুলিয়ে আরো অনেকটা সময় তাকে বুঝালো, হতাশ হলে চলবে না, বুদ্ধি খাটাতে হবে। এইসব নানান কথা বলেই দুজনে নিচে আসে। সিঁড়ির সামনেই সিরাতকে দেখতে পায় রাকিব চৌধুরী। তৎক্ষণাৎ গাল ভরে হেসে এগিয়ে যায় সিরাতের নিকট। আদুরি সুরে বলল, আম্মু, আপনি কি রেগে আছেন? আপনি আমার ছেলের বউ, এ কথা বলেননি কেন? এত কথা হলো, আর যেটা আসল কথা সেটাই লুকিয়ে গেলেন। খুব খারাপ। আপনি মামা শ্বশুর ব্যাপক দুঃখ পেয়েছে। সিরাত রাকিব চৌধুরীর নরম স্বরের কথায় হালকা লজ্জিত হয়। চোরের মতো নুয়ে রাখলো মাথা। প্রমুখ একবার সিরাতের দিকে তাকিয়ে চলে যায় রুমে। হঠাৎই সিরাতের মুখের ভাষায় কোথায় যেন পালিয়ে গেছে। রাকিব চৌধুরী বুঝলো মেয়েটা লজ্জা পাচ্ছে, তাই শব্দ করে হেসে উঠে বললে, রিল্যাক্স আম্মু, আমি কিছু মনে করিনি। এরপর বার আসলে শ্বশুরের মতন আদর যত্ন করে চাই। ওকে, আমি আসি। কথা শেষেই চলে গেলেন তিনি। এদিকে গলা শুকিয়ে কাঠ সিরাতের, সে ঠায় দাঁড়িয়ে রইল সেখানে। ইস, কি অপমানটাই না হলো আজ। রাতের খাবার জুলেখা রেডি করে ডাকলো সবাইকে। আসার পর থেকেই আজ প্রমুখ একটা কথাও বলেনি সিরাতের সাথে। খাওয়ার জন্য আসলো না, এতে সিরাতেরও কোনো ভাবাভাবি নেই। শুধু সন্ধ্যায় মামা ভাগ্নের কাণ্ডে অল্প অবাক হয়েছিল। সিরাত জুলেখার সাথে খেয়ে রুমে এসে ভাবলো মাথার চুলগুলো আঁচড়ানো যাক। কতদিন নিজেকে আয়নায় দেখা হয় না, এসব ভেবেই দীর্ঘশ্বাস ফেললো। সে চিরুনির খুঁজে আয়নার সামনে গিয়ে মাথা আঁচড়ানো। বেনুনি করে যখনই অন্য ঠিকঠাক করলো, তখনই তার চোখে পড়লো গলার স্বর্ণের সেই লকেট। অমনি কপাল কুঁচকে যায় তার। কয়েকদিন আগে হঠাৎ এই লকেট হারিয়ে যাওয়ার খুব খুঁজেছিল সে। সারা রুম তন্ন করেও যখন পেল না, তখনই ভেবে নিয়েছিল হয়তো হারিয়ে গেছে। তবে আজ কিভাবে গলায় আসলো? সে চট করে হাত দিল গলায়। এদিক ওদিক ঘুরিয়ে লকেট খুলেই মুখের সামনে এনে খুলে দেখলো তার আর তার মায়ের ছবি। ছবিতে আঙ্গুল বুলিয়ে আদর করে গাঢ় চুমু এঁকে দিল। তৎক্ষণাৎ বুকের মাঝে জ্বলা কষ্টে নাক টেনে কাঁদতে শুরু করে। লকেট বুকে চেপে অস্পষ্ট স্বরে বলল, মা, ও মা, কেমন আছো তুমি? আমাকে ছেড়ে থাকছো কিভাবে? প্রমুখ বারান্দায় বসে কাজ করছিল। হঠাৎ কান্নার শব্দে ভ্রু কিঞ্চিত করে আলতো পায়ে রুমে আসে। দেখে সিরাতের হাতে তার পরিয়ে দেওয়া লকেট নিয়ে কেঁদে যাচ্ছে সে। প্রমুখ থতমত গলায় বলে, সারাক্ষণ কান্না ছাড়া আর কাজ পাও না? নেকা কান্না জুড়ে দাও যখন তখন, অসহ্য। জাস্ট জীবন আবার নরক বানিয়ে ফেললে। কান্না থামাবে নাকি ঘাড় ধাক্কা দিয়ে রুম থেকে বের করে দেব? প্রমুখ থমথমে গলায় বলে। সিরাত এবার গুনগুনিয়ে কান্না থামিয়ে শব্দ করে কাঁদছে। কান্না অবস্থায় আঁচলে মুখ মুছে বিছানায় বসলো। প্রমুখ চোখ বন্ধ করে বড় করে শ্বাস নিয়ে গমগমে আওয়াজে বলল, স্টুপিড, চুপ করবে তুমি? সিরাত অশ্রুসিক্ত চোখে ফেলফেল করে তাকিয়ে শক্ত কণ্ঠে বলল, না, চুপ করবো না। কি করবেন আপনি? প্রমুখ কপাল কুঁচকায়। কান্না করছে অথচ চাপা থামছে না। মুহূর্তেই প্রমুখ ভয় দেখাতে এক পা করে এগিয়ে বসলো সিরাতের সম্মুখে। সিরাতও পেছাতে থাকে। প্রমুখ এবার ডান হাতে সিরাতের দুই গাল চেপে ধরে, দাঁত শক্ত করে বলল, কি করবো দেখতে চাও? থাপড়িয়ে গাল দুটো লাল করে ফেলবো। সিরাত ভয়ে আতকে লকেট ফ্লোরে ফেলেই প্রমুখের হাত ছাড়াতে উদ্বিগ্ন হয়। তার কোমল গাল শক্ত হাতের চাপে ব্যথায় লাল হয়ে যাচ্ছে। তবুও ধস্তাধস্তি করেও প্রমুখের হাত সরাতে পারছে না। প্রমুখও বাম হাত দিয়ে এবার সিরাতের দুহাত একত্র করে নিজের মুঠোয় নেয়। গালে হাতে শক্ত চাপে ব্যথায় সিরাত গুঙিয়ে অস্পষ্ট শব্দ করল। টলমল চোখ থেকে গড়িয়ে পড়ল কয়েক ফোঁটা জল।
সামনাসামনি এমন স্নিগ্ধ রূপে দেখে হঠাৎ প্রমুখ মাদকের ন্যায় তাকিয়ে রইল সিরাতের মুখের দিকে। চোখে পড়ল গাল চেপে ধরা রাখার ফলে লাল বর্ণের কোমল ঠোঁট গোল হয়ে আছে। প্রমুখ এবার ডান হাতটা গাল থেকে সরিয়ে ঠোঁটে স্পর্শ করে। মুহূর্তেই সিরাতের ঠোঁট আরো কেঁপে ওঠে।